আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। তো আমরা পড়ছিলাম হচ্ছে ইতিহাস। ওকে, ইতিহাসের যে পাশকুড়ি অ্যান্টিবায়োটিক পক্ষ থেকে যে ইতিহাসটি আমরা পড়ছি আমাদের সামনে ভর্তি পরীক্ষার জন্য, পছন্দের প্রতিষ্ঠানে পছন্দের সাবজেক্টটি পাওয়ার জন্য। এখন আমরা পড়ব হচ্ছে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং স্বাধিকারের আন্দোলন। মানে এই যে একাত্তর মানে আমরা যে একটা স্বাধীনতা অর্জন করলাম ৭১-এর মুক্তিযুদ্ধ, তার প্রেক্ষাপট নিয়ে একটু আলাপ করব। এইখানে যদি আমরা দেখি যে প্রথম প্রেক্ষাপট ছিল বৈষম্য, যেটা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসনের একটা পটভূমি করে দেয়। বেসিক্যালি পাকিস্তান বা একটা আলাদা রাষ্ট্র হিসেবে, ভারত একটা আলাদা রাষ্ট্র হিসেবে যে দ্বিজাতি তত্ত্ব, যে জিন্নার যে বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব, এটা বেসিক্যালি ছিল হচ্ছে লাহোর প্রস্তাবে। লাহোর প্রস্তাব ছিল হচ্ছে স্বায়ত্ত শাসনের মূল ভিত্তি। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার পরে যেটা দেখা গেল যে তদানীন্তন পশ্চিম পাকিস্তানে জনসংখ্যা কম হওয়ার পরেও এই জায়গার সকল ক্ষমতা, পাকিস্তানের সকল সবকিছু হচ্ছে সেই লাহোর কেন্দ্রিক, মানে পিন্ডি বা রাওয়ালপিন্ডি কেন্দ্রিক। এই যে পশ্চিম পাকিস্তানে মানে যেখানে কথা ছিল যে বৈষম্য থাকবে না, একটা স্বায়ত্ত শাসন স্বাধিকারের জায়গাটা সম্পূর্ণ পাকিস্তানে থাকবে, কিন্তু দেখা গেল সময় যতই যাচ্ছে ক্ষমতা হচ্ছে ঠিক ততই কি হচ্ছে, ক্ষমতা হচ্ছে ঠিক ততই হচ্ছে পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত হচ্ছে। এখান থেকে একটা এমসিকিউ হচ্ছে 1940 সালের লাহোর প্রস্তাব। এইটা হচ্ছে যার ভিত্তিতে হচ্ছে এই পাকিস্তান তৈরি হয়। এটা হচ্ছে একটা এমসিকিউ। এরপরে অর্থনৈতিক জায়গাটা যদি দেখি যে তৎকালীন সময় এবং এখনো বাংলাদেশ কিন্তু বা বাংলা বা পূর্ব পাকিস্তান হচ্ছে কৃষি প্রধান, এবং এইখানে একটা অর্থকরী ফসল তৈরি হতো, মানে উৎপাদিত হতো কৃষি থেকে, সেটা হচ্ছে পাট। পাট থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সেখানে মানে পাকিস্তান অর্জন করত। কিন্তু পাটটা কিন্তু পাকিস্তান মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানে বা পাকিস্তানের ওই অংশে কিন্তু উৎপাদিত হতো না। উৎপাদিত হতো কোথায়? উৎপাদিত হতো হচ্ছে বেসিক্যালি এই বাংলায় বা তৎকালীন পূর্ব পাকিস্তানে। তাহলে যেখানে থেকে এত বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, কথা ছিল কি? কথা ছিল হচ্ছে সেই জায়গাতেই, হ্যাঁ, সেই টাকাটা খরচ হবে, সেই অঞ্চলে উন্নয়ন হবে। কিন্তু কি হইল যে দুধ উৎপাদিত হচ্ছে, মানে দুধ উৎপাদিত হচ্ছে মানে ফলন হচ্ছে পূর্ব পাকিস্তানে, তো ফল যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। মানে পূর্ব পাকিস্তানের টাকায়, পূর্ব পাকিস্তানের অর্জিত আয়ে উন্নয়ন হচ্ছে পশ্চিম পাকিস্তানে, এবং সিন্ধু অঞ্চলে সেখানে প্রচুর কৃষিকাজেরও সূচনা করা হয়। এই টাকা দিয়ে অনেক ধরনের সংস্কারও করা হয়। শুধুমাত্র অর্থনৈতিক না, সাংস্কৃতিক জায়গা থেকে অলরেডি আমরা দেখতে পারছি যে আমাদের বাংলা ভাষাকে একটা অন্যতম প্রধান রাষ্ট্রভাষা করার জন্য রক্ত দিতে হয়েছে, যা যেখান থেকে হচ্ছে আমরা দেখি যে আমরা দেখি 21শে ফেব্রুয়ারি 1952 সালে যে 21শে ফেব্রুয়ারি ছিল, সেখানে প্রচুর হতাহত হয়, অনেক বাঙালি শহীদ হয়। সো এই জায়গা থেকে দেখো যে সাংস্কৃতিক একটা দমন নিপীড়ন ছিল, রবীন্দ্রনাথ নিষিদ্ধের একটা প্রচেষ্টা ছিল। তো এই জায়গা থেকে দ্বিতীয় বা তৃতীয় জায়গাটা হচ্ছে একটা সাংস্কৃতিক দমন। তার মানে যদি বলা হয় যে স্বায়ত্ত শাসনের প্রথমে বা বৈষম্যের জায়গা থেকে মোটা দাগে ৩ জায়গাতে বৈষম্যের দেখা যায়। একটা হচ্ছে ঐতিহাসিক জায়গা থেকে, যে প্রতিশ্রুতি ছিল, যে ভারসাম্যের কথা বলা হচ্ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে সবকিছু পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। পশ্চিম পাকিস্তান হচ্ছে পূর্ব পাকিস্তানের চেয়ে অধিকতর ক্ষমতায়িত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, মানে পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা অর্জন করছে, পূর্ব পাকিস্তান মানে বাংলার মানুষ মানে কষ্ট করে পাট উৎপাদন করছে, সেখান থেকে হচ্ছে বৈদেশিক মুদ্রা আসতেছে, কিন্তু উন্নয়ন হচ্ছে পশ্চিম পাকিস্তানে। তৃতীয়ত হচ্ছে সাংস্কৃতিক দমন, তখন রবীন্দ্রনাথ নিষিদ্ধ, অথবা বাংলাকে একটা রাষ্ট্রভাষা করার জন্য এখানে কি করতে হচ্ছে, এখানে আন্দোলন করতে হচ্ছে, এখানে মানুষকে শহীদ হতে হচ্ছে। এই জায়গা থেকেই বেসিক্যালি পূর্ব বাংলা স্বায়ত্ত শাসনের জন্য একটা আর্জেন্সি, একটা বাস্তবতা তৈরি হয়। এই বাস্তবতার জায়গা থেকে ৬ দফাটা আসে 19৬৬ সালে। তৎকালীন শেখ মুজিবুর রহমান এই ৬ দফা কর্মসূচি আসলে ঘোষণা করে, যেটাকে পরবর্তীতে বাংলার মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। এবং এইখানে মূল যে দুটা বিষয় ছিল, যে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার। যেমন যেহেতু পাকিস্তান হচ্ছে প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল,
তার মানে সেখানে একটা কেন্দ্রীয় সরকার ছিল, প্রত্যেকটা প্রদেশে একটা প্রাদেশিক সরকার ছিল। এই প্রাদেশিক সরকারের হাতে সবকিছু থাকবে, মুদ্রা, রাজস্ব, বাণিজ্য সবকিছু থাকবে, কিন্তু প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মানে সেনাবাহিনী এবং বাইরের দেশের সাথে আমাদের সম্পর্ক কি হবে, এই দুটা বিষয় থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কাছে, যাতে করে এক ধরনের আইডিয়াল কনফেডারেশন বা ফেডারেশন স্টেট তৈরি করা যায়। কিন্তু এই 6 দফাটা বেসিক্যালি পাকিস্তানের যে তৎকালীন পূর্ব পাকিস্তানি শাসকরা ছিলেন তারা এইটাকে বলতেছে বিচ্ছিন্নতাবাদ। মানে তারা বাঙালির স্বায়ত্তশাসনের অধিকারকে দেখতেছে বাংলা বা পূর্ব পাকিস্তান হচ্ছে পশ্চিমা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা জায়গা থেকে, এই যে বিচ্ছিন্ন হওয়ার জায়গা থেকে দেখতেছে, এই জায়গাতে তারা এটাকে বললো বিচ্ছিন্নতাবাদ। মানে বাংলা আর পশ্চিম পাকিস্তানের সাথে থাকতে চাইছে না, এরকম একটা অভিযোগ তুললো। কিন্তু বাঙালিরা বা বাংলা ভাষাভাষী মানুষরা মনে করলো যে এইটা বিচ্ছিন্নতাবাদ নয়, বরং পাওয়ার ব্যালেন্স তৈরি করার জন্য এইটাই হচ্ছে একমাত্র বাঁচার দাবি বা বাঁচার উপায়। এখন এই জায়গা থেকে এটাকে কিন্তু আবার বাংলার ম্যাগনা কার্টাও বলা হয়। এইখান থেকে আমি হচ্ছে আরো 3টা এমসিকিউ পেলাম যে 6 দফা দাবি কে তুলেন, কোথায় তুলেন, এবং একে কার সাথে তুলনা করা হয়, একে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। এখন যদি আমরা দেখি এরপরে 1968 সালে আরেকটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে শেখ মুজিব সহ আরো 35 জনের বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়। এই মামলাকে বলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। মানে বলা হয় যে তারা হচ্ছে ষড়যন্ত্র করছে পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, যে এবং বলা হয় এটা আগরতলায় করা হয়েছে, মানে ভারতের আগরতলা। তো এই জায়গা থেকে এটাকে বলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এবং 68 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলাটা দেয়া হয় তখন উনি তার ঠিক 1 বছরের ভিতরে একটা গণ অভ্যুত্থান ঘটে, এবং গণ অভ্যুত্থানে শেখ মুজিব হচ্ছে এই মামলা থেকে মুক্তি পান এবং জেল থেকে মুক্তি পায়, এবং তাকে হচ্ছে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। পরবর্তীতে 7ই মার্চে পরবর্তীতে 1971 নির্বাচনে এই মুজিবের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সরকার, সে হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানে যে সে হচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ আসন পায়, এবং সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জায়গা থেকে তারা হচ্ছে পূর্ব পাকিস্তানের এই যে এই যে নেতার কাছে হচ্ছে ক্ষমতা হস্তান্তর করতে চায় না, এবং বরং সেই জায়গা থেকে হচ্ছে একটা ঘোষণা আসে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। মানে 7ই মার্চে একটা ঘোষণা আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই যেটাকে কেন্দ্র করে 26শে মার্চ রাতে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশে আক্রমণ, তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা সামরিক অভিযান চালায় বা আক্রমণ চালায়, যেখান থেকে সূচনা ঘটে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের। এখান থেকে আমরা দেখলাম যে আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে এবং গণ অভ্যুত্থান কত সালে, বঙ্গবন্ধু উপাধি হচ্ছে কবে দেয়া হয় এবং হচ্ছে 7ই মার্চের ভাষণের পটভূমিটা কি। আমরা এখান থেকে আরো 4টা এমসিকিউ দেখে ফেললাম। এখন আমরা দেখি যে এই যেটা আমরা আলোচনা করছিলাম পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকারের আন্দোলন, এই স্বায়ত্তশাসন এবং স্বাধিকারের আন্দোলনের জায়গা থেকে আমাদের সামনে যে ভর্তি পরীক্ষা, যেহেতু আমরা কি চাই, আমরা চাই পছন্দের যে শিক্ষা প্রতিষ্ঠানে পছন্দের সাবজেক্টটি পেতে, এই জায়গা থেকে সবচেয়ে কমন প্রশ্ন কি হতে পারে সেটা একটু দেখে নিই। সেটি হচ্ছে খুব সিম্পল, সেটি হচ্ছে 6 দফা কর্মসূচিকে কার সাথে তুলনা করা হয়। আমরা কিন্তু একটু আগে আলাপ করেছি, কি আলাপ করেছি, 6 দফা দাবি যেটা আছে এটাকে বাঙালির মুক্তির সনদ, অন্যভাবে বলতে গেলে একটু সুন্দর করে সেটাকে আমরা বলেছি ম্যাগনা কার্টা, মানে বাংলার ম্যাগনা কার্টা হিসেবে এটাকে বলা হয়ে থাকে বা এটাকে ভূষিত করা হতে পারে। প্রশ্ন যদি এখান থেকে আসে, প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। তার মানে আমরা অলরেডি দেখলাম যে স্বায়ত্ত শাসনের যে দাবিটা কোন কোন ভিত্তি থেকে আসলো, এবং এই জায়গা থেকে সামনে আমাদের ভর্তি পরীক্ষায় পছন্দের প্রতিষ্ঠানে পছন্দের সাবজেক্ট পেতে হলে আমাদের কোন কোন এমসিকিউ জানা থাকা দরকার। এখন আমরা চলে যাব তার পরবর্তীতে।